প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। এই তো মা লক্ষ্মী আমার, আমি এসে গেছি। জানি তো তোর খুব খিদে পেয়েছে, তাই তো ভোর ভোর উঠেই তোর জন্য কচি কচি ঘাস আনতে গেছিলুম রে। আমার লক্ষ্মী সোনা, এই নে খা সোনা, ভালো করে পেট ভরে খা। আর এই সব কিছু বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল সাবিত্রীর বৌমা প্রমীলা। ঢং দেখলে আর বাঁচি না, গরু নিয়ে এমন আদিক্ষেতা করে যেন নিজের মেয়ে। পারা যাচ্ছে না, সারাদিন খালি এই গরুর হাম্বা হাম্বা করে চিৎকার, তার উপরে গোবরের দুর্গন্ধ। এরপর প্রমীলা রেগে গিয়ে ঘরের ভেতরে চলে যায়। রাতে যখন তার স্বামী স্বপন বাড়ি ফেরে, কই গো গিন্নি, এই দেখো আমি তোমার জন্য কি এনেছি, গরম গরম কাটলেট। উনি কাটলেট এনেছেন, এদিকে গোবরের গন্ধে সারাদিন আমার বমি হচ্ছে, গরুর চিৎকারে মাথা যন্ত্রণা করছে। ওহ, এ তো মহা মুশকিল দেখছি, এর একটা ব্যবস্থা আমাকে নিতেই হবে। দাঁড়াও, আমি এক্ষুনি আসছি। এই কথা বলে স্বপন ঘর থেকে বেরিয়ে যায়, আর সাথে সাথেই প্রমীলা ঠোঙা খুলে ফিশ কাটলেট খেতে শুরু করে। ওদিকে তখন মা, ঘরে বসে বসে কি করো বলো তো? এই যে বাবা, সেই কোন সকালে দুটো ভাত খেয়েছিলুম তো, তাই খিদে পেয়েছে, কটা শুকনো মুড়ি খাচ্ছিলুম। শোনো মা, তুমি কি খাচ্ছ কি না খাচ্ছ তা আমি জানতে আসিনি। আমি জানতে চাই তোমার ওই গরু লক্ষ্মী, তাকে কবে বিদায় করবে? এ তুই কি বলছিস বাবা? ও কি শুধু আমার গরু? ও যে আমার অন্নদাতা। ও আছে বলেই না দুধ বিক্রি করে সকালে দুটো সেদ্ধ ভাত আর রাতে একটু মুড়ি জোটে। এই কথা শুনেই স্বপন প্রচণ্ড রেগে গিয়ে মায়ের ঘর থেকে বেরিয়ে পড়ে। তারপর উঠোন দিয়ে যেতে যেতে বলে, মায়ের সাথে কথা বলতে যাওয়াটাও আমার ভুল হয়েছে, আমার বরং উচিত ছিল ওই গরুটাকে শাস্তি দেওয়া। এরপর স্বপন একটা লাঠি তুলে নিয়ে সোজা গোয়াল ঘরে চলে যায়, আর সেখানে পৌঁছে গরুটাকে মারতে শুরু করে। আমি আজ এই গরুটাকেই শেষ করে দেব, তাহলেই সব সমস্যা মিটে যাবে। তখনই সাবিত্রী ও প্রমীলা সেখানে চলে আসে। ও কি করছিস স্বপন? ওই অবলার নিরীহ প্রাণীটাকে শুধু শুধু অমন মারছিস কেন? শুধু শুধু মানে, মারছে বেশ করছে, সারাদিন চিৎকার করে করে আমার মাথা ধরিয়ে দেয়, দুর্গন্ধে আমি একটু ভালো করে খাওয়া দাওয়া পর্যন্ত করতে পারি না। হ্যাঁ, আর ওকে মেরে এই সব কিছু ঝামেলা আজ মেটাবো। নিজেরা তো আমাকে এক মুঠো ভাতও দিস না, বাগানের ওই চালাতে পড়ে থাকি, ঘরে আলো নেই, এই ভাবা নেই, এই যে বেঁচে আছি আমার এই লক্ষ্মীর জন্য। আর ওকে তোরা তার থেকে তোরা দুজনে মিলে আমাকে। এই কথা বলতে বলতে সাবিত্রী কাঁপতে শুরু করে, তার কাশি শুরু হয় যে কাশি আর থামে না, সে হাঁপাতে থাকে, আর অবশেষে, ওগো এ কি হয়ে গেল গো, ওগো কে কোথায় আছো, একটু এসে দেখো না গো, আমাদের মায়ের কি হয়ে গেল, মরেছে বাচ্চা গেছে, এখন আবার আমাকে বসে বসে কাঁদতে হবে। ও মা, তুমি কি সত্যি সত্যি মরে গেলে নাকি গো? এরপর গ্রামের সকলে মিলে যখন সাবিত্রীর দেহ নিয়ে শ্মশানের উদ্দেশ্যে রওনা দেয়, তখন লক্ষ্মীর দু চোখ বেয়ে জল পড়তে থাকে, আর সে ক্রমাগত ডেকে চলে, বলো হরি, হরি বল, বলো হরি,
এর কিছুদিন পর সাবিত্রীর শ্রাদ্ধ শান্তির কাজ মিটে গেলে একদিন প্রমীলা বলে, কি গো শুনছো? বলছি মায়ের শ্রাদ্ধ শান্তির কাজ তো মিটলো, বাড়ির আত্মীয় স্বজনও যে যার বাড়ি ফিরে গেছে, তা এবার গরুটার একটা ব্যবস্থা করো। এই কথা শুনে স্বপন গিয়ে গরুটির গলার দড়ি খুলে দিয়ে তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেয়। এমনিতেও কয়েকদিন গরুটি ঠিকমতো না খেতে পেয়ে খুবই দুর্বল হয়ে পড়েছিল, তাই সে ক্ষুধায় তৃষ্ণায় এদিক ওদিক ঘুরতে ঘুরতে অবশেষে এসে পৌঁছায় এক ভাগাড়ে। আর ওদিকে তখন বাবারে বাবা, আজ কতদিন পর এই বাড়িতে একটু শান্তিতে হাত পা ছড়িয়ে থাকতে পারছি। গরুর ডাক নেই, গোবরের দুর্গন্ধ নেই, ওই বুড়ির গরু নিয়ে আদিক্ষেতাও নেই। উফ, কি শান্তি! ওদিকে তখন লক্ষ্মী ভাগাড়ে ঘুরে ঘুরে আবর্জনার মধ্যে থেকে খাবার খুঁজে তা খেয়ে দিন কাটাতে থাকে। কিন্তু যেদিন তার সন্তান জন্ম নেবে সেদিন লক্ষ্মী দুর্বল শরীরে আর কষ্ট সহ্য করতে না পেরে খুব চিৎকার করতে থাকে। ও কার ডাক শুনছি আমি? ও যে আমার লক্ষ্মীর কান্না। ওইখানে এলো কি করে? যাই তো গিয়ে দেখি একবার। এরপর সাবিত্রীর ভূত সেখানে পৌঁছে দেখে, ও মা, যা ভেবেছি তাই, এই যে আমার লক্ষ্মী। এ কি অবস্থা হয়েছে বাছা তোর? তোকে ওরা শেষ পর্যন্ত ঘর ছাড়া করেই ছাড়লো। আহা বাছা আমার, খুব কষ্ট হচ্ছে না রে? এই তো বাছা, এখনই সব ঠিক হয়ে যাবে। তোর বাছুর হবে, তাকে দুধ খাওয়াবি। এই সময় লক্ষ্মী একটি সুন্দর ফুটফুটে বাচ্চার জন্ম দেয় এবং তারপরেই সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে। এ কি হলো রে লক্ষ্মী? তুই যে তোর বাচ্চাটাকে একটু দুধও খাওয়াতে পারলি না। তবে তোকে আমি কথা দিচ্ছি, তোকে আমি বাঁচাতে পারিনি, কিন্তু তোর সন্তানকে আমি ঠিক রক্ষা করব। এই কথা বলে সাবিত্রীর ভূত সেই বাছুরটিকে কোলে নিয়ে একটি কৃষ্ণ মন্দিরের সামনে আসে। তারপর গাছতলায় বাছুরটিকে রেখে আড়ালে সরে দাঁড়ায়। এ কি, এমন সুন্দর ফুটফুটে একটি সদ্যজাত বাছুর এখানে একা শুয়ে রয়েছে? আশেপাশেও তো এর মাকে দেখতে পাচ্ছি না। এরপর পুরোহিত সেই বাছুরটিকে কোলে নিয়ে মন্দিরের সামনে আসে। হে প্রভু, এ নিশ্চয়ই তোমার কোনো লীলা। যাক, তুমি যখন পাঠিয়েছ আমি অবশ্যই এর খুব যত্ন নেব। প্রণাম প্রভু। আমার প্রিয় গরু লক্ষ্মীর বাচ্চাটার তো একটা ব্যবস্থা হলো, এবার ব্যবস্থা করতে হবে আমার ছেলে ও বৌমার। ওদের উপযুক্ত শাস্তি আমায় দিতেই হবে। এই কথা বলে সাবিত্রীর ভূত সেখান থেকে ভাগাড়ের দিকে চলে যায় আর সেখানে গিয়ে লক্ষ্মীকে বলে, চল লক্ষ্মী, এবার আমার ছেলে বৌমাকে তাদের উচিত শিক্ষা দিতে হবে। সেদিন সন্ধেবেলা প্রমীলা যখন তার বাপের বাড়ি যাওয়ার জন্য সাজগোজ করতে ব্যস্ত, তখন হঠাৎ করে সে একটা গরুর ডাক শুনতে পায়। কি হলো? গোয়াল ঘরের দিক থেকে একটা গরুর ডাকের আওয়াজ আসছে মনে হচ্ছে না? ইস, ছি, কি গোবরের গন্ধ আসছে! গরুটা তো কবেই বিদায় হয়ে গেছে, তাহলে ডাকছে কে? আর গোবরের গন্ধটাই বা আসছে কোথা থেকে? এই কথা বলে প্রমীলা যখন গোয়াল ঘরের কাছে আসে এবং গোয়ালের ভিতরে টর্চের আলো ফেলে, তখন সে দেখতে পায় একটা ভয়ঙ্কর কালো গরু তার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছে। রক্তের মতো লাল জলজলে তার দুটো চোখ, চকচক করছে খাঁড়া দুটো শিং, ক্রমাগত ফুঁসছে সেই গরু। ওরে বাবারে, এ যে আমাদের লক্ষ্মী! কি ভয়ঙ্কর লাগছে ওকে দেখতে, পুরো গোপুতের মতো। আমি এখান থেকে শিগগির পালিয়ে যাই বাবা। কিন্তু প্রমীলা
যে মুহূর্তে পিছন ফিরে তাকায় সেই মুহূর্তে দেখে যে তার শাশুড়ি ঠিক তার পিছনে দাঁড়িয়ে রয়েছে। ভয়ঙ্কর রাগে তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছে, দাঁতগুলো ঠিকরে যেন বেরিয়ে আসতে চাইছে। ও মা গো, ভূত! বাঁচাও, কে আছো, বাঁচাও, আমায় ভূতে খেলো গো। এরপর প্রমীলা সেখান থেকে ছুটে নিজের ঘরে চলে যায় এবং কিছুক্ষণ পর স্বপন অফিস থেকে ফিরলে এ কি প্রমীলা, তুমি এই অসময়ে চাদর মুড়ি দিয়ে শুয়ে রয়েছো? ভূত, ভূতের ভয়, তোমার মা ভূত, আমাদের গরু লক্ষ্মী ভূত, সব ভূত। কি সব বাজে বাজে বকছো প্রমীলা? তোমার মাথা ঠিক আছে তো? এরপর প্রমীলা স্বপনকে গোয়াল ঘরে দেখা সমস্ত ঘটনা খুলে বলে। আর সব কিছু শুনে কই চলো তো দেখি, কোথায় তুমি ভূত দেখেছো? যত সব আজে বাজে কথা, গরুটাকে তাড়িয়ে ছাড়লো, এখন আবার নতুন ঢং। এই কথা বলে স্বপন প্রমীলাকে নিয়ে গোয়াল ঘরের দিকে যায় এবং সেখানে গিয়ে সে তেমন কিছুই দেখতে পায় না। দেখেছো তো এখানে কিছুই নেই, যত সব তোমার মনের ভুল। সারাদিন খালি টিভিতে বাংলা সিরিয়াল দেখবে আর সংসারের নতুন নতুন অশান্তি পাকাবে। যাই হোক, চলো, তুমি আবার বাপের বাড়ি যাবে, অনেকটা রাত হলো, চলো তাড়াতাড়ি বেরিয়ে পড়ি। এরপর স্বপন বউকে নিয়ে শ্বশুর বাড়ি যাওয়ার জন্য রওনা দেয়। কিছু দূর যাওয়ার পরে যখন তারা ভাগাড়ের রাস্তাটা ধরে তখন হঠাৎ করেই একটা গর্জন শুনতে পায়। ও কিসের আওয়াজ? তুমিও কি শুনতে পাচ্ছ? শুধু শুনতে নয় প্রমীলা, আমি দেখতেও পাচ্ছি। আমাদের গরু লক্ষ্মী কি ভয়ঙ্কর চেহারা নিয়ে দাঁড়িয়ে রয়েছে। স্বপনের কথা শেষ হতে না হতেই লক্ষ্মী তাদের আক্রমণ করে, প্রমীলার হাতটা কামড়ে ধরে। এরপর লক্ষ্মী তেড়ে যায় স্বপনের দিকে, তাকে শিং দিয়ে গুঁতোতে থাকে আর গর্জন করতে থাকে। এবার ওকে ছেড়ে দে লক্ষ্মী, যতই হোক ও তো আমার সন্তান, ওর কোনো কষ্ট যে আমি দেখতে পারি না। মা গো, আমায় ক্ষমা করে দাও মা, বউয়ের কথা মতো চলে আমি তোমার সাথে কত না অন্যায় করেছি, তাও তুমি আমাকে ক্ষমা করেছো। আমার কষ্ট দেখে কষ্ট পাচ্ছ, মা গো আমায় ক্ষমা করে দাও মা। আমাকেও ক্ষমা করে দিন মা, আমিও অনেক অনেক অন্যায় করেছি। এরপর সাবিত্রীর আত্মা ও লক্ষ্যের গোভূত সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। কি রে গোপে, যাত্রাপালা কেমন লাগলো বল? খুব ভালো লেগেছে কাকা, কিন্তু সীতামা কি সত্যি সত্যি আগুনের উপর দিয়ে হাঁটছিল? আর হনুমান অত বড় পাহাড়টা কি করে তুলে আনলো? আরে পাগল, ওসব তো অভিনয়, বড় হ তখন বুঝবি। এখন তাড়াতাড়ি পা চালা দেখি, খাল পেরিয়ে ভাগার টপকে যেতে হবে, অনেকটা পথ, আর তাছাড়া অনেক রাত হয়েছে, তাড়াতাড়ি চল। ঠিক তখনই পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যায়। সেই ডাক শুনে গোপে দাঁড়িয়ে যায় আর বলে, কাকা, পিছন থেকে একটা বাছুরের ডাক শোনা যাচ্ছে, চলো না ওকে আমরা ধরে বাড়িতে নিয়ে যাই, আমাদের গরুগুলোর সঙ্গে ওকে রেখে দেবো। আহা, তুই থামলি কেন? খবরদার, একদম পিছন ফিরে তাকাবি না, তুই তাড়াতাড়ি পা চালা। তারপর তারা দুজনে আবার হাঁটতে শুরু করে। নদীর খাল পার পেরিয়ে ভাগাড়ের উপর দিয়ে যাওয়ার সময় হঠাৎ তারা দেখে তাদের পাশ দিয়ে দুটো কলসি নিজে থেকেই গড়গড় করে গড়িয়ে যাচ্ছে। এদিকে ওই বাছুরটা একইভাবে ডেকে চলেছে। আর সেই মুহূর্তেই তাদের সামনে কোথা থেকে একটা গরুর হাড় উড়ে এসে পড়ে। চুপ চুপ, একটাও কথা বলবি না, আর খবরদার পিছন ফিরে একদম তাকাবি না। তুই বরং আয়, আমি তোকে কাঁধে করি। তারপর তার কাকা গোপীকে কাঁধে তুলে নিয়ে
তাড়াতাড়ি পা চালিয়ে বাড়ি চলে যায়। আর বাড়ি ফেরার পর বিছানায় শুয়ে গোপী তার কাকাকে জিজ্ঞাসা করে, ও কাকা, কাকা, তখন ওসব কি হচ্ছিল? আর ওই বাছুরটাই বা কাদের? আমাদের পিছন পিছন আসছিল, তারপর তো দেখতে পেলাম না। ওটা কি ছিল জানিস? ওটা ছিল গোভূত। তোর কি হয়েছে বলতো নিনাগাই? দিন দিন দুধের পরিমাণ এত কমে যাচ্ছে কেন? পিঠে দুখা না পড়লে দেখছি তোর হয় না। কি গো, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছো কি? দাও না ওকে দুটো ঘা। তারপর রামু গরুটাকে লাঠির বাড়ি খুব মারতে থাকে, আর গরুটা কষ্টে করুণ স্বরে ডাকতে থাকে, আজ মাত্র এইটুকু দুধ দিলি? দেখ আজ আমি তোর কি দশা করি। আজ তোর খাওয়া বন্ধ, আর এই বাছুরটাকেও আজ কিচ্ছু খেতে দেব না। কি গো, চলে এসো তুমি। রামু আর মালতী দুধের বালতি নিয়ে গোয়াল ঘর থেকে চলে যায়। নীনা গাই খুব কাঁদতে থাকে। তখন লালি গাই বলে, কাঁদিস না বোন, আমাদের কপালে যে এই লেখা আছে। দিনে 4 বার করে দুধ দইলে আমি দুধ কোথায় পাই বলতো? তার উপর ঠিক করে খেতেও দেয় না। আমার বাচ্চাটাও যে সকাল থেকে কিছু না খেয়ে রয়েছে। এই নিষ্ঠুর মানুষগুলো ওকে যে ওর মায়ের দুধে খেতে দেয় না, তারপর দিন রাত মারধর করে। এইভাবে চলতে থাকলে তো এভাবে দিনের পর দিন চলতে থাকে। রামু আর মালতী গরুগুলোর উপর সারা দিন খুব অত্যাচার করতে থাকে। তাদের ঠিক করে খেতেও দেয় না, আর ঠিক মতো দুধ দিতে না পারলে জোটে লাঠির বাড়ি। এর ওপরে তারা দুধের মধ্যে জল মিশিয়ে সেই দুধ বিক্রি করে। এমনই একদিন রামু, আরে ও রামু, আমাকে 2 পো দুধ দাও। তখন রামু আর মালতী দুধের ঘটি নিয়ে ঘর থেকে বেরিয়ে আসে। শোনো ঠাকুরপো, পরের মাস থেকে কিন্তু দুধের দাম আরো 5 টাকা করে বাড়বে। সে কি গো বৌদি, একেবারে 5 টাকা? তাছাড়া দিন দিন দুধের পরিমাণ তো পাতলা হয়েই চলেছে। তোমরা কি দুধে জল মেশাচ্ছ নাকি বলো তো? এইরকম চললে কিন্তু আর দুধ নেব না বলে দিলাম। হ্যাঁ গো পঞ্চা কাকা, আমার মাও বলছিল দুধ খেয়ে তো ভাইয়ের পেটই ভরছে না। এই রামু কাকা আর মালতী কাকি নিশ্চয়ই দুধে বেশি করে জল মেশাচ্ছে। না না, তোমাদের কোথাও ভুল হচ্ছে। আমরা জল ফল মেশাই না তো, একদম জল মেশাই না। এই নাও দুধের দাম। এমনিতে তো পাতলা জলের মতো দুধ, তার উপরে আবার দুধের দাম বাড়াচ্ছ। আমরা না পরের মাস থেকে আর তোমার কাছ থেকে দুধ নেব না, অন্য জায়গা থেকে নেবো, বুঝলে? এই বলে তারা সেখান থেকে চলে যায়। তখন রামু বলে, দেখেছো তো গিন্নি, তোমাকে আমি বললাম এত জল মিশিও না। তুমি তো আমার কোনো কথাই শোনো না। চুপ করো তো। দুধ নেওয়ার লোকের কি অভাব আছে নাকি? কাল থেকে তুমি শহরে গিয়ে দুধ বিক্রি করবে। আর এই সমস্ত কিছু হয়েছে ওই গরুগুলোর জন্য। আজ তো এদের আমি মেরেই ফেলবো। সাথে সাথেই মালতী একটা লাঠি তুলে নিয়ে গরুগুলোকে খুব মারতে থাকে। তার সমস্ত রাগ গিয়ে পড়ে গরুগুলোর ওপর। প্রচণ্ড মার খেয়ে নীনা গাই সেই রাতেই অসুস্থ হয়ে পড়ে এবং ভোর রাতের দিকে গরুটি মারা যায়। এরপর দিনের আলো ফুটলে, ও গিন্নি, গিন্নি, তাড়াতাড়ি দেখে যাও। কি হয়েছে কি? সাত সকালে এমন চেঁচিয়ে বাড়ি মাথায় করছো কেন? এই দেখো, গরুটা মনে হচ্ছে মরে গেছে। কালকে তুমি ওদেরকে অত না মারলেও পারতে। যাকে আপদ বিদে হয়েছে। এমনিতেও তো বেশি দুধ দিচ্ছিল না। যাও যাও, বেশি দেরি করো না। গ্রামের কিছু লোক নিয়ে গরুটাকে ভাগাড়ে ফেলে দিয়ে এসো। আমরা না হয় নতুন একটা গরু কিনে নেব। তারপর রামু গ্রামের লোকজন জোগাড় করে গরুটাকে বাঁশে বেঁধে খাল পেরিয়ে ভাগাড়ের দিকে নিয়ে যায় এবং ভাগাড়ে পৌঁছে নে নে, এই এখানেই ফেলে দে, রাতে শিয়াল কুকুরে ছিঁড়ে ছিঁড়ে খাবে। রামু, তোর কি একটুও মায়া দয়া নেই নাকি? গরুটা কি এইভাবে?
তোর কষ্ট হচ্ছে না? শোনো, আমারও তো মায়া দয়া নেই। এই ভাগাড়ের পচা গন্ধে আমার আর ভালো লাগছে না। চলো এখান থেকে, বাড়ি গিয়ে আমায় আবার শহরে যেতে হবে। এদিকে লালিগাই ও নীনাগাইয়ের বাছুরটা সারা দিন খুব কাঁদতে থাকে। এরপর ধীরে ধীরে রাত নেমে আসে। সেই দিনই রাত্রিবেলা রামু যখন শহর থেকে দুধ বিক্রি করে ভাগাড়ের পাশের পথ ধরে ফিরছিল, ও বাবা, এত রাতে ভাগাড়ে আবার গরু কোথা থেকে ডাকছে? রামু একটু এদিক ওদিক তাকাতেই দেখতে পায় একটা গাছের নিচে কালো মতো কি যেন একটা দাঁড়িয়ে আছে। আরে ওই তো গরুটা! বাবা, এ তো পুরো সোনাই সোহাগা। আর গরু কে জানে, রাত্রেবেলা মনে হয় পালিয়ে এসেছে। যাই, আমি এটাকে ধরে নিয়ে বাড়ি যাই। আমাকে আর পয়সা খরচা করে নতুন গরু কিনতে হলো না। রামু সেই গরুটাকে সঙ্গে করে নিয়ে বাড়ি চলে আসে। তারপর গোয়ালে বেঁধে দিয়ে সে ঘরে চলে যায়। এরপর রাতের খাবার খেতে খেতে সে তার গিন্নিকে সমস্ত কথা খুলে বলে। কিন্তু মধ্যরাত হতেই হঠাৎ করে গিন্নি, শুনছো? ও গিন্নি, কি ব্যাপার বলো তো গিন্নি? মুরগিগুলো এরম ভাবে ডাকছে কেন? ওরা নিজেদের মধ্যে ঝগড়া করছে মনে হয়। তুমি ঘুমো তো, কাল সকালে উঠে দেখা যাবে খন। পরের দিন সকালে উঠে তারা দেখে খামারে আর একটাও মুরগি নেই। শুধু এদিকে ওদিকে ছড়িয়ে পড়ে আছে অজস্র মুরগির পালক, আর জায়গাটা রক্তে ভেসে যাচ্ছে। হায় হায় হায়, কি সর্বনাশ হলো গো! আমাদের সব কটা মুরগিকে যে বামে খেয়ে গেছে। সেই দিনই সন্ধেবেলা রামু আর মালতী যখন দুধ দুইতে যায়, গিয়ে দেখে বাছুরটা লালিগাইয়ের দুধ খাচ্ছে। এই দেখে তো রামু আর মালতী খুব রেগে যায়। রামু যেই লাঠিটা তুলে নিয়ে বাছুরটাকে মারতে যাবে, অমনি ওই কালো গরুটা রামুকে এক লাথি মেরে ফেলে দেয়। ওরে বাপরে! ও কি গো, পাজি গরুটা তোমায় লাথি মেরে ফেলে দিল? আজ একেও মেরে। ঠিক তখনই ওই কালো গরুটা ভয়ঙ্কর গর্জন করতে করতে তাদের দিকে এগিয়ে যায়। তার চোখ তখন রক্তের মতো লাল, মুখ দিয়ে লালা ঝরছে, তীক্ষ্ণ তার দাঁত, শিং দুটো ধারালো ছুরির মতো চকচক করছে। কি বিভৎস রকম ভয়ঙ্কর দৈত্যের মতো তার চেহারা। ও বাবা গো, কি ভয়ঙ্কর দেখতে! ইয়ে তো কোনো সাধারণ গরু নয়, ইয়ে যে গরু! রামু আর মালতী গরুর এমন ভয়ঙ্কর রূপ দেখে কি করবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালে গ্রামের লোক যখন ওই ভাগাড়ের পথ ধরে যায়, তারা দেখতে পায় রামু আর মালতীর রক্তাক্ত দেহ ভাগাড়ের পাশে পড়ে রয়েছে। তুমি কি এখনো বড় হয়ে কার্টুন দেখতে ভালোবাসো? তাহলে তোমার নাম ও বয়স কমেন্টে জানাও। আর আগের ভিডিও থেকে লাকি ড্রয়ে নির্বাচিত নামগুলি হলো আকরাম, সন্তোষ, মনোজ, টগর, পল্লবী, অমিয়, বৈশাখী, সরস্বতী, বিথি, তামিম, নীরেশ, ইফাত, নাস্তারা, সার্থই, শরীফা। যে সকল দর্শক আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে তারপরে কমেন্টে নাম লিখেছেন, আমাদের পরবর্তী ভিডিওতে তাদের নাম বাছাই করা হবে। তাই ফেয়ারি টুনস ইউটিউব চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং স্ক্রিনের উপরে আসা আমাদের পরবর্তী গল্পটিও দেখুন। তাতেও আপনার নাম থাকতে পারে, না থাকলে আবারও আপনার নাম পরবর্তী ভিডিওতে লিখে দিন। কি ভাবছেন? তাড়াতাড়ি ক্লিক করে দেখুন।